আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত ফোকাস আয়োজিত এসএসসি 2026 ব্যাচের ইংরেজি প্রথম পত্র আরও একটি ক্লাসে। কয়েকদিন পরেই হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং অনেকের প্রি টেস্ট হচ্ছে বা হবে। তো এই অবস্থায় হচ্ছে ইংরেজি বিষয়টা নিয়ে আমরা অনেকেই হচ্ছে একটা ভীতিতে ভুগি। তো আমাদের এই ক্লাসগুলো করলে, অর্থাৎ এই ক্লাসগুলো মনোযোগ সহকারে নোট করলে এবং বুঝে নিলে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে একটা হচ্ছে জবরদস্তি সম্পর্ক না করে আমরা যদি বোঝাপড়ার সম্পর্ক করি, তাহলে হচ্ছে এই সাবজেক্টটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। এবং এই ইংলিশ যা আমরা শিখবো, এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে পরবর্তীতে কলেজের ভর্তি পরীক্ষা, ভার্সিটির ভর্তি পরীক্ষা সব জায়গায় লাগবে। তো এনিওয়ে, আমরা যদি মূল টপিকে স্লাইড করি, আমাদের হচ্ছে আজকে ইউনিট 3 নিয়ে আলোচনা হবে। ইউনিট থ্রি হচ্ছে মূলত পাস টাইম, মানে হচ্ছে আমাদের যে অবসর সময় তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমাদের লেজার পিরিয়ড, যে সময় আমরা আমাদের হবিগুলো করি সেই সময়গুলো নিয়ে। এখানে হচ্ছে জেনারেশন ওয়াইজ, মানে এক একটা প্রজন্ম, যেমন হয়তো আমাদের দাদা দাদিদের প্রজন্ম, বাবাদের মাদের প্রজন্ম, বড় ভাইদের প্রজন্ম এবং আমাদের প্রজন্ম, বা আমাদের হচ্ছে জুনিয়র যে প্রজন্ম, তাদের পাস টাইম, অর্থাৎ হচ্ছে অবসর সময় কাটানোর যে পদ্ধতিগুলো তা কীভাবে চেঞ্জ হয়েছে, তারা হচ্ছে কীভাবে নানা রকমের নতুন জিনিসের সঙ্গে অ্যাডাপ্ট করেছে, এবং এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে পাস টাইমস কীভাবে মানে স্পেন্ড হয়, তা নিয়ে মূলত হচ্ছে এই ইউনিটটার লেসনগুলো আলোচনা করে বা রিভলভ করে। অর্থাৎ ট্র্যাজেক্টরি বা সীমা বা পরিসীমা হচ্ছে পাস টাইম। তো পাস টাইম নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি কী লিখছে এখানে। সবার আগে বলছে, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম? তোমাদের কি কোনো পছন্দের অবসর সময় করার মতো কাজ আছে? আমি একটা অপশন এখানে এলিমিনেট করে দিচ্ছি, এটা হচ্ছে মোবাইল চালানো। মোবাইল চালানো বাদে অন্য কোনো পাস টাইম আছে কি না, থাকলে কমেন্টে জানাও। প্রথমে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে যোগা হচ্ছে জাপান, চায়না এইসব মানে প্রাচ্যে প্র্যাকটিস করা বা অনুশীলন করা বিভিন্ন রকমের হচ্ছে শরীর ব্যায়াম, শরীরচর্চার অংশ। শরীর এবং মন দুইটাই শান্ত করতে এবং আমাদের একাগ্রতা ধরে রাখতে এগুলো হেল্প করে। যোগা বিভিন্ন রকমের হয়, এই লেসনটা পড়লেই আমরা বুঝতে পারবো। সবার আগে কী বলেছে যে যোগা ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। ট্যাপ ইনটু মানে প্রবেশ করা। কীভাবে প্রবেশ করা? ধরো ফুটবলাররা মাঝে মধ্যে দেখো না, গোল বারের সামনে দাঁড়ায় থাকে আর ট্যাপ ইন করে গোল করে। তো এরকম হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে আমাদের হেলথ বেনিফিটসগুলোর মাধ্যমে বা মাইন্ডের বেনিফিটসের মাধ্যমে আমাদের হচ্ছে দেহ ও মনে ট্যাপ ইন করে হচ্ছে যোগা। তো যোগা ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। তো যোগার আন্ডারস্ট্যান্ডিং মানে যোগা জিনিসটা কি, এটা বোঝাতে এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে বা সংজ্ঞা দেওয়া হয়েছে। এটা হচ্ছে যোগা ইজ এ কাইন্ড অফ পোস্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা হচ্ছে কি শ্বাস প্রশ্বাস নেওয়া, এবং হচ্ছে পোস্চার মানে কি শরীরের অঙ্গভঙ্গি। যেমন অনেকে হচ্ছে দুই হাত এমন গোল মুদ্রার মতো করে দেখবা বসে বসে ধ্যান করে যোগা। এছাড়া যোগার আরও অনেক রকমের মুদ্রা আছে বা পোস্চার আছে। তো পোস্চার বাংলা আমরা করতে পারি কি, মুদ্রা করতে পারি বা অঙ্গভঙ্গি করতে পারি। কী করতে পারি? হয় মুদ্রা, না হয় অঙ্গভঙ্গি বা হচ্ছে অঙ্গ সঞ্চালন করতে পারি। অঙ্গভঙ্গি আমরা দিব, অঙ্গ সঞ্চালন কঠিন হয়ে যায়, অঙ্গভঙ্গি। আচ্ছা, অঙ্গ সঞ্চালন লিখে ফেলছি, ওকে, যা আসতে চায় আসুক। অঙ্গ সঞ্চালন, আচ্ছা, এটা হচ্ছে মূলত এক ধরনের পোস্চার এবং মানে অঙ্গ সঞ্চালনের এবং হচ্ছে শ্বাস নেওয়ার একটা ব্যায়াম, ঠিক আছে। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। এটা ব্রিং টুগেদার করে। ব্রিং মানে আনা, টুগেদার মানে একসঙ্গে আনে, অর্থাৎ হচ্ছে দুইটা জিনিসকে একসঙ্গে জুড়ে দেয়। কোন দুইটা জিনিসকে? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। ফিজিক্যাল এবং মেন্টাল ডিসিপ্লিন মানে ফিজিক্যাল এবং মেন্টাল মানে শারীরিক ও মানসিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটাকে এটা কী করে, একটা সুতোয় গেঁথে ফেলে, মালার মতো অনেকটা। এবং হচ্ছে এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমরা কী অ্যাচিভ করতে পারি? পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। অর্থাৎ এটা একই সঙ্গে শারীরিক ও মানসিক শৃঙ্খলাগুলোকে একত্র করে। কেন? যাতে হচ্ছে আমরা শারীরিক ও মানসিক শান্তি, অর্থাৎ পিস, ট্র্যাঙ্কুইলিটি। আর একটা পিসের একটা ইংলিশ আমরা জানলাম কি? ট্র্যাঙ্কুইলিটি, পিস হচ্ছে অ্যাচিভ করতে আমাদের সাহায্য করে। তো ভেরি গুড। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এটা হচ্ছে আমাদেরকে, তো আমরা কি পড়লাম শুরু থেকে যদি আবার রিক্যাপ করি, যেহেতু এটা বেসিক ডেফিনেশন, শুরুটা যদি ক্লিয়ার হয়ে যায় পুরো ইউনিটটা বোঝার কোনো ব্যাপার না। যোগা হচ্ছে এক রকমের ব্রিদিং প্র্যাকটিস, শ্বাস
ছাড়া ধরা শ্বাস নিয়ে কাজ করে এবং এটা পোস্চার আমাদের অঙ্গ সঞ্চালন বা অঙ্গভঙ্গি নিয়ে এটা হচ্ছে কাজ করে। অঙ্গ সঞ্চালন বা হচ্ছে অঙ্গভঙ্গি নিয়ে এটা কী করে কাজ করে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম যে ইয়োগা হচ্ছে দুইটা জিনিসকে কাছাকাছি আনে। সে দুটো জিনিস হচ্ছে শরীর এবং মনের শৃঙ্খলা। কেন আনে? টু অ্যাচিভ 2 + verb 1। এটা মূলত উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। কি বোঝাতে ব্যবহৃত হয়? উদ্দেশ্য বোঝাতে। কি করতে? টু অ্যাচিভ, অর্জন করতে, পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের শান্তি অর্জন করতে সাহায্য করে। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আমাদেরকে রিল্যাক্স করতে, শান্ত হয়ে যেতে, কাম হয়ে যেতে সাহায্য করে এবং দুইটা জিনিস ম্যানেজ করতে শেখায়। একটা হচ্ছে স্ট্রেস মানে চাপ, আর হচ্ছে অ্যাংজাইটি মানে উদ্বেগ। কালকে পরীক্ষা, কি হবে? স্ট্রেস, চাপ, কালকে পরীক্ষা। 10টা অধ্যায় আছে, হাতে আছে 10 ঘন্টা। মোবাইলটা হাতে নিলাম, চলে গেল 3 ঘন্টা, আছে 7 ঘন্টা। 7 ঘন্টা পরে কি দেখলাম? বাজে এখন ধরো 2টা 5, ভাঙার সময় তো পড়া যাবে না, আড়াইটা থেকে পড়তে বসবো। তো কী করা যায়? গেম খেলা শুরু করলাম বা হচ্ছে একটা শর্ট ফিল্ম দেখা শুরু করলাম। একটু পরে গিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, বাকি আছে হয়তো আর 5-6 ঘন্টা বা সামথিং। আমরা দিন শেষে কি দেখলাম? আমাদের 10টা অধ্যায় রয়ে গেছে। অর্থাৎ স্ট্রেস, এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম। এটা হচ্ছে স্ট্রেস মানে চাপ আর অ্যাংজাইটি, উদ্বেগ। এখন কি হবে? এখন কালকে পরীক্ষায় গিয়ে কী লিখবো? টুকলি করব নাকি হচ্ছে অন্য কোনো ওয়েতে? যাই হোক, ট্রেডিশনাল ইয়োগা, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, অর্থাৎ হচ্ছে সনাতন যে নিয়ম চলে আসছে। ট্রেডিশনাল ইয়োগা পুটস ইমফ্যাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। ট্রেডিশনাল ইয়োগা পুটস ইমফ্যাসিস অন মানে গুরুত্ব দেওয়া। পুট ইমফ্যাসিস অন মানে গুরুত্ব দেওয়া, অর্থাৎ হচ্ছে কোনো কিছুকে স্ট্রেস করা। দেখো এই স্ট্রেস কিন্তু আবার ওই স্ট্রেস না, ভীতি স্ট্রেস না। এই স্ট্রেস মানে কোনো কিছুর মধ্যে জোর দেওয়া। আমরা জোর দিই না, যেমন অঙ্কে জোর দিতে হবে, নাহলে পরীক্ষায় ভালো মার্ক উঠবে না। এটা হচ্ছে জোর দেয় বা গুরুত্ব দেয় কিসে? বিহেভিয়ার, ব্যবহারে, ডায়েট অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস, কী খাই, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি কিনা, সুষম খাবার খাচ্ছি কিনা, তার উপরে, অ্যান্ড মেডিটেশন এবং ধ্যানের ওপরে। কিসের ওপর? মেডিটেশন। মেডিটেশন হচ্ছে কিওয়ার্ড মানে ধরো তুমি তোমার বাসায় ফিরলা, এখন দরজা বন্ধ, তালা মারা, একটা চাবি লাগবে না তোমার খুলতে ঘরের তালাটা? ঠিক তেমনি ইউনিট সম্পর্কে জানতে গেলে, একটা ইউনিটের প্রোস অ্যান্ড কনস এবং প্রত্যেকটা হচ্ছে ইফস অ্যান্ড বাটস সম্বন্ধে জানতে গেলে কিছু কিওয়ার্ডের উপর তোমার দখল থাকা জরুরি, যেগুলো হচ্ছে ইউনিটটাকে সিম্পলিফাই করে, ব্যাখ্যা করে। মেডিটেশন হচ্ছে এমন একটা জিনিস। ইয়োগা বলতে আমরা মূলত মেইন স্ট্রিমে মেডিটেশনই বুঝি, তবে এটার ব্যাপক একটা অর্থ আছে যা আমরা সামনে দেখব। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, ইয়োগা ক্যান স্টিল হেল্প। এখন বলতেছে যে ইয়োগা এমন না যে তোমার কায় মনোবাক্যে শুধু ইয়োগাই করতে হবে, এটা তোমার ধ্যান জ্ঞান জীবনের সাধনা হবে এরকম না। তুমি যদি শুধু স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য একটা পাস টাইম হিসেবে এটাকে নাও, ইটস স্টিল ইফেক্টিভ, ইট স্টিল ক্যান হেল্প ইউ কাম আউট অফ ডিপ্রেশন, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড সো অন। আচ্ছা, তো yoga trainers gradually choose easier to complex activities for practitioners. yoga trainer যারা yogaর হচ্ছে শিক্ষক, তারা হচ্ছে কি করে গ্র্যাজুয়ালি চুজ, তারা আস্তে ধীরে ধাপে ধাপে, যেমন আমরা হচ্ছে সহজ অঙ্কগুলো করেছি ছোট ক্লাসে, যত বড় হয়েছি আমাদের বীজগণিত এসেছে, উপপাদ্য সম্পাদ্য এসেছে, সামনে আরও আসবে ইন্টিগ্রেশন, ক্যালকুলাস ইত্যাদি। তো তেমনি যোগা ট্রেনাররা কী করে? ওরা হচ্ছে গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, শুরু করে হালকা পাতলা জিনিস দিয়ে আস্তে আস্তে কঠিনের দিকে যায়। শরীরচর্চার কঠিন, আরও কঠিন, একদম হাড় ভেঙে দেওয়া এক্সারসাইজের দিকে আর কি যায়। ফর প্র্যাকটিশনার্স মানে প্রশিক্ষণার্থী। প্র্যাকটিশনার্স মানে কি? প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থী, যারা শিখে, যারা প্র্যাকটিস করে তাদেরকেই প্র্যাকটিশনার বলে, দোজ হু ডু প্র্যাকটিস বা হু প্র্যাকটিস। হাউএভার, যাই হোক, অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস। যাই হোক, বলতেছে প্রত্যেক প্রশিক্ষণার্থীর বা প্রত্যেকে যারা প্র্যাকটিস করে প্রত্যেকেরই সেম লেভেলের শরীরচর্চা দরকার নেই। কারো হয়তো স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার, কেউ হয়তো অ্যাংজাইটিতে আছে, কারো হয়তো অন্য কোনো প্রবলেম, মনোসংযোগ করতে পারতেছে না। যেমন পড়ার টেবিলে বসলে আমাদের শয়তান পেয়ে বসে আমরা পড়তে ভুলে যাই, অন্য কাজ করি, পড়াটা খালি হয় না। তো অনেকের হচ্ছে নানা ইস্যু থাকে। ইয়োগা হচ্ছে মাল্টিফেরিয়াস, অর্থাৎ বহুবিধ। মাল্টিফেরিয়াস মানে কি? বহুবিধ বা হচ্ছে বহুবিচিত্র। মাল্টিফেরিয়াস মানে বহুবিচিত্র, অনেক রকম, বিভিন্ন। মাল্টিফেরিয়াস প্রবলেমের সঙ্গে ইয়োগা হচ্ছে আমাদের ফাইট করতে হেল্প করে। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা। এখন এত গৌরচন্দ্রিকা করলাম, এত কিছু বুঝালাম, এখন তো বেনিফিটও বলতে হবে, তাই না?
বেনিফিটগুলো হচ্ছে দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস অ্যান্ড মেনি ইনক্লুড দ্য পোটেনশিয়াল মানে সম্ভাব্য, পোটেনশিয়াল মানে কি সম্ভাব্য বা পসিবল বেনিফিটগুলো কি? পসিবল বেনিফিটগুলো হচ্ছে নিউমেরাস, অসংখ্য। এটা আরও একটা সিনোনিম আমরা শিখতে পারি, এটা কি? মিরিড। কি শিখতে পারি? মিরিড। নিউমেরাস, মিরিড, অসংখ্য, এটার বেনিফিট অসংখ্য। অ্যান্ড মে ইনক্লুড, এবং এগুলার অন্তর্ভুক্ত করতে পারে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। স্ট্রেস রিডাকশন, সবার আগে কী করবে? এটা আমাদের স্ট্রেস কমাই দেবে। তুমি হচ্ছে আজকে সন্ধ্যা 6টা, কালকে সকাল 9টা বাজে পরীক্ষা, তুমি হচ্ছে এখন কী পড়বা? তোমার হচ্ছে খুব প্যারা লাগতেছে, তুমি একটু যোগা করলে তোমার ব্রেনটা কাম হয়ে আসবে, তুমি নিজেকে আবার মনোসংযোগের দিকে টেনে আনতে পারবা, আবার হচ্ছে তুমি একীভূত হয়ে শরীর এবং মনের শৃঙ্খলাটা ফিরে এনে আবার পড়তে বসতে পারবা। Stress reduction. With its quite precise movements, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. With its quiet মানে হচ্ছে এখানে শান্ত, কোয়াইট মানে এখানে কি? শান্ত। কিন্তু আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আরেক রকমের কোয়াইটও দেখা যায়, এটা কিন্তু কোয়াইট, QUIET। আরও একটা কোয়াইট আছে, সেটা হচ্ছে QUITE। কোয়াইট মানে হচ্ছে কিছুটা বা কিঞ্চিত, এই কোয়াইট মানে হচ্ছে কিছুটা বা কিঞ্চিত। তো এটা আর এটা কিন্তু সেম না, দুইটা হয়তো সাউন্ড সেম করে, বাট দুই জিনিসটা কিন্তু সেম না। আচ্ছা, এনিওয়ে, তো এটা আমাদের মনকে শান্ত করে। এটার হচ্ছে যে শান্ত এবং প্রিসাইজ মানে হচ্ছে সূক্ষ্ম, যে সূক্ষ্ম মুভমেন্ট অর্থাৎ অঙ্গ সঞ্চালন, এটার সাহায্যে যোগা ড্রজ ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড chaotic ডে। যোগা কী করে? ড্রজ ইউর ফোকাস অ্যাওয়ে, ড্র সামওয়ানস ফোকাস অ্যাওয়ে মানে হচ্ছে কারো মনোযোগ সরায় নেওয়া। কোথা থেকে মনোযোগ সরায় নেয়? ফ্রম ইউর বিজি অ্যান্ড chaotic ডে, আমাদের যে ব্যস্ত এবং বিশৃঙ্খল, chaotic মানে হচ্ছে বিশৃঙ্খল, যেমন তোমাদের ঘর হচ্ছে বিশৃঙ্খল থাকে, এবার পরে হচ্ছে আম্মুরা তোমাদেরকে এলানি দেয়, ঠিক না? তেমন হচ্ছে একটা দিন থেকে হচ্ছে এটা আমাদের মাইন্ডটাকে সরায় নেয় টুয়ার্ডস কাম, শান্তির দিকে সরায় নেয়। অ্যাজ ইউ মুভ ইউর বডি থ্রু পোজেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ শারীরিক ভারসাম্য এবং মনোযোগ রিকোয়ার করে বা মনোযোগ প্রয়োজন হয় যেসব মুভমেন্টগুলোর জন্য, এগুলোর দিকে যখন আমরা বেশি করে আগাই যোগা করার সময়, আস্তে আস্তে আমরা হচ্ছে আরও ডিপে যাই যোগার, তখন যোগা কী করে? আমাদেরকে হচ্ছে যে ব্যস্ত দিনের যে ভারগুলা এগুলো থেকে হচ্ছে মুক্ত করে, আর হচ্ছে শান্ত একটা মন দেয় এবং উৎফুল্ল একটা শরীর দেয়। তো ভেরি গুড। আরও একটা, সেটা দেখাইছি, আরও একটা হচ্ছে এর বেনিফিট হচ্ছে ইনক্রিজ ফিটনেস। এটা কি করে? ফিটনেস বৃদ্ধি করে। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস করা। ফিটনেস মানে কি? শরীরের যে মানে কারো বলেন ইটের গাঁথনি শরীরে, মানে শরীর হচ্ছে খুব স্ট্রং, তো আমাদের যে শারীরিক যে ফিটনেস অর্থাৎ শারীরিক সুস্থতা, শারীরিক সবলতা, সেটা হচ্ছে এটা বৃদ্ধি করে। কিভাবে? অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, যত তুমি নতুন হচ্ছে অঙ্গভঙ্গি, নতুন মুদ্রা, নতুন পোস্টার শিখো, ইউ মে এনজয় ইমপ্রুভ ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ। তুমি আরও বেশি করে কি এনজয় করবা? ইমপ্রুভ ব্যালেন্স, উন্নত ভারসাম্য। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে, ফ্লেক্সিবিলিটি মানে কি? যেমন ধরো ফ্লেক্সিবল একটা জিনিসের কথা ধরলে, পানি একটা ফ্লেক্সিবল জিনিস, যেখানে রাখবা সেই আকারে ধারণ করবে, অর্থাৎ হচ্ছে স্থিতিস্থাপক বা হচ্ছে সব জায়গায় যে হচ্ছে নিজেকে মানা নিতে পারে, তা বলতে এখানে ফ্লেক্সিবিলিটি বোঝানো হয়েছে, ঠিক আছে? তোমাকে ফ্লেক্সিবল করে আরও বেশি, এটা কী করে? ব্যালেন্স করে। এবং এটা হচ্ছে রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, এটা শক্তি এবং হচ্ছে আমাদের যে তৎপরতা, শারীরিক তৎপরতা, এটা বৃদ্ধি করে। অ্যান্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইনজিওর ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডিওভার্স অর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এন্ডিওভার্স মানে কার্যাবলী বা কার্যপ্রণালী বা কাজবাজ বলি না আমরা। এটা হচ্ছে আমাদেরকে আরও বেশি ইমপ্রুভ করে, ব্যালেন্সের দিক দিয়ে আরও বেশি ফিট করে, আরও বেশি ফ্লেক্সিবল করে, স্ট্রেন্দি করে, আরও বেশি মোশন আমাদের মধ্যে জাগায় তোলে। এবং এর অর্থ হচ্ছে যে ইউ আর লেস লাইকলি টু, মানে সম্ভাবনা খুবই কম যে টু ইনজিওর ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডিভার্স, অন্য কাজ করতে গিয়ে তুমি হচ্ছে ইনজিওর করবা নিজেকে। ইনজিওর মানে হচ্ছে নিজেকে হার্ম করা। যেমন খেলোয়াড়রা ইনজিউর্ড হয় না 2 দিন পর হ্যামস্ট্রিং ইনজুরি হয়, তারপর হচ্ছে হাত ভেঙে যায়, বা হচ্ছে মাংসপেশিতে টান লাগে, ইত্যাদি ইত্যাদি। তো এটার অর্থ হচ্ছে যে আমরা অন্য সব ফিজিক্যাল এন্ডিভার্স বা শারীরিক যে কাজগুলো, যেমন ধরো একটা বস্তা আলগাইতে হবে, এক্সকিউজ মি, অথবা
একটা হচ্ছে বড় ব্যাগ তোমার স্টেশন থেকে বাসায় পর্যন্ত বা গাড়ি পর্যন্ত অ্যাটলিস্ট নিয়ে আসতে হবে। তখন দেখা যায় কি অনেক সময় আমাদের মাংসপেশিতে টান লাগে, অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে হাতে পায়ে ব্যথা শুরু হয় বেশিক্ষণ হাঁটলে। তো ইয়োগা কী করবে, আমাদের হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যে ডেইলি যে কাজগুলো এগুলো করতে গিয়ে আমরা আর ফিজিক্যালি ইনজিওর্ড হবো না, এবং হচ্ছে ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো, যেমন অনেকে হচ্ছে স্কুল থেকে বাসায় এসে হচ্ছে একদম হাদায়ে যাও বা হচ্ছে একদম হচ্ছে কি বলে নেতিয়ে পড়ো, তো এইটা হচ্ছে প্রতিরোধ করবে ইয়োগা, কারণ তোমার শরীর তখন অনেক চনমনে থাকবে, অনেক বেটার একটা কন্ডিশনে থাকবে। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, ক্রনিক মানে হচ্ছে তীব্র বা আশঙ্কাজনক। ক্রনিক হেলথ কন্ডিশন যেমন হচ্ছে ইনসোমনিয়া, তারপর হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি, কয়েকটা নাম দিয়েছে। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, ভ্যারাইটি মানে বিচিত্র, বিচিত্র হেলথ কন্ডিশন, অর্থাৎ স্বাস্থ্যের অবস্থায় বা স্বাস্থ্য সংকটে হচ্ছে ইয়োগা তোমাদের হেল্প করবে। যেমন ক্যান্সার, ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি তা তোমাদের বোঝানোর চাইতে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন তোমার একটা বন্ধু আছে না, সারাদিন মন খারাপ করে থাকে, জিজ্ঞেস করলে বলে যে, ধরো জিজ্ঞেস করলাম যে মন খারাপ কেন, বলবে আজকে আমার মোনার সঙ্গে ডেট ছিল, ও হচ্ছে আমাকে ডিচ করে দিছে। আবার কালকে তার মন খারাপ কেন, কালকে আবার শিলা তাকে ডিচ করে দিছে। ওই যে পশ্চিমবঙ্গে একটা গান আছে না ওরকম, সানডে দিলাম মোনাকে, মানডে দিলাম XYZ এরকম। তো ডিপ্রেশন মানে হচ্ছে মন খারাপ আর কি, মন খারাপ। সে মন খারাপ বা হচ্ছে বিষণ্ণতা দূর করে, পেইন ব্যথা দূর করে, অ্যাংজাইটি উদ্বেগ দূর করে, এবং ইনসোমনিয়া, ইনসোমনিয়া মানে যাদের রাতে ঘুম হয় না, ইনসোমনিয়া হচ্ছে রাতে ঘুম হয় না যে অসুখে, সারা রাত হচ্ছে নির্ঘুম থাকে মানুষ। ফেটিক মানে ক্লান্তি, অ্যান্ড মুড শিফটস, এবং অনেকের মুড সুইং বলি না আমরা, এটি হচ্ছে মুড শিফট, যে এখন ভাবতেছি যে ক্লাসে যাব, এখন ভাবতেছি না ক্লাসে না গিয়ে একটু ক্রিকেট খেলে গিয়ে, ক্যারাম খেলে গিয়ে ইত্যাদি ইত্যাদি, বা ও হ্যাঁ ফ্রি ফায়ার খেলে গিয়ে, তোমাদের প্রজন্মে মানে যেটা আর কি চলতেছে। ইয়োগা ক্যান অলসো হেল্প টু রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, এটা হচ্ছে আমাদের যে হৃদস্পন্দনের অস্বাভাবিক যে গতি এটা কমাইতে পারে, এবং হচ্ছে আমাদের ব্লাড প্রেশার যেটা এটা কমাইতে পারে, খুবই উপকারী এটা। ওয়েট লস, আরেকটা হচ্ছে ওজন কমা, অনেক আছে না জাম্বু, অর্থাৎ হচ্ছে খুব মোটা, আসলে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা খুব ইফেক্টিভ। আসলে ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তুমি যদি ওভারওয়েট মানে বেশি ওজন হয়ে থাকে তোমার, ওভারওয়েট, আর ওভারওয়েটের উল্টা হচ্ছে আন্ডারওয়েট, কী বলো তো, আন্ডারওয়েট। তুমি যদি ওভারওয়েট হয়ে থাকো, ওজন বেশি হয়ে থাকে, অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, অথবা তোমার খাবারের বাতিক থেকে থাকে, যেমন অনেকে দেখো না খেতে বসলে আর কিছু মাথায় থাকে না, একটার পর একটা রোস্ট খাচ্ছে, বা হচ্ছে খাবার এর যে রুটিনটা এটা খুবই মানে অনিয়মিত, সকালে নাস্তা খাচ্ছে দুপুর 12টা বাজে, আবার লাঞ্চ করতেছেই না, ডিনার করতেছি গিয়ে আবার রাত্রে 1টা বাজে, মাঝখানে হাবিজাবি খাচ্ছে ফাস্টফুড, ফুচকা এবং ভাজা পোড়া ইত্যাদি। তো এর তোমার যদি ইটিং ডিসঅর্ডার থেকে থাকে বা ওজন বেশি হয়, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। এটা হচ্ছে তোমার যে হেলদি লাইফস্টাইলের যে হেলদি চেঞ্জগুলো, অর্থাৎ স্বাস্থ্যকর যে চেঞ্জগুলো এগুলো আনতে সাহায্য করবে, যেগুলো কিনা নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, যেগুলো কিনা নেসেসারি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং মানে তোমার খাবারের যে অভ্যাস এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং তোমার ওজন কমানোর জন্য, যা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেই চেঞ্জেসগুলো লাইফস্টাইলে আনতে তোমাকে কে সাহায্য করবে, ইয়োগা সাহায্য করবে। ওকে, ভেরি গুড। While you shouldn't expect yoga to cure you or offer you 100% রিলিফ, এখানে কিন্তু একটা জিনিস স্বীকার করে নিচ্ছি, যোগা তোমাকে 100% কিউর করতে পারবে না, অথবা হচ্ছে 100% রিলিফও দিতে পারবে না। অনেকটা তোমার নিজের ইচ্ছার উপর, অনেকটা তুমি কতটা একাগ্রতার সঙ্গে করতেছো কাজটা তার উপর নির্ভর করবে। ইট ক্যান, তবুও এর কিন্তু উপকার আছে। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, এটা নানা শরীরের নানা ভয়াবহ রোগের সঙ্গেও হেল্প করতে পারে ফাইট করতে, যদি কিনা মেডিকেল অ্যাসিস্ট্যান্স সঙ্গে থাকে, অর্থাৎ ওষুধ, ডাক্তার, হসপিটাল লেগে থাকে। And if you already enjoy good health, yoga can be an enjoyable supplement to your regular fitness routine. Supplement মানে হচ্ছে বদলি, বা হচ্ছে একটার পরিবর্তে আরেকটা যা ইউজ হয়, বা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু। যেমন সাপ্লিমেন্ট বলতে পারি আমরা পরীক্ষার খাতায় যে অতিরিক্ত পেজ আমরা নিই, বলি স্যার লুজ, ওই লুজ না বলে স্যারকে প্রত্যেকবার লুজ বলে স্লেজ না করে আমরা বলতে পারি কি স্যার একটা সাপ্লিমেন্ট দেন। তো এটা কী হতে পারে, পরিপূরক হতে পারে, পরিপূরক। যেমন 1 রোমান সংখ্যা 1 তিনটা কিন্তু একই জিনিস, একে অপরের পরিপূরক, তাই না? বাংলা 1, রোমান 1, ইংলিশ 1। তো এটা পরিপূরক হতে পারে কিসের, রেগুলার এক্সারসাইজের। ওকে, গ্রেট। ইয়োগা থেকে আমরা বেরিয়ে আসলাম,
ও হাফ ছেড়ে হয়তো তোমরা বেঁচেছো, কারণ ইয়োগা তোমরা হয়তো পছন্দ করবে না। এই ভিডিও গেমসে আসক্ত প্রজন্ম হয়তো মানে তাদের কাছে এটা খুব বোরিং লাগারই কথা। নট মানে নট কুইয়ার, তাই না? অদ্ভুত না, এটা স্বাভাবিক এটা। আচ্ছা, রিডিং রিয়েলি হেল্পস। এবার হচ্ছে সেকেন্ড লেসনে আমরা চলে আসলাম। এখানে বলতেছে পড়া সত্যিই উপকার করে। হ্যাঁ, পড়া উপকার করে, তবে যতক্ষণ সেটা হচ্ছে কি বলে কমিক বুক হয়ে হয় বা কার্টুনের কোনো ম্যাগাজিন হয়। তো পাঠ্য বই আসলেই তো আমাদের হচ্ছে মানে কি বলে এক রকমের বিরক্তি কাজ করে। তো যাই হোক, কি বলতেছে, উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস। অ্যাথলেট মানে হচ্ছে খেলোয়াড়, অ্যাথলেট মানে কি খেলোয়াড় বা শরীরবিদ। খেলোয়াড় খেলোয়াড় বললেই বেশি ভালো হয়, শরীরবিদও বলা যায়। তো অ্যাথলেটদের যে চমৎকার পারফরমেন্স, এটার দিকে না ফিরে তাকায় কোনো উপায় নাই। কখন উপায় নাই? যখন কিনা কি হয়েছে, দ্য কার্টেন্স ক্লোজিং, কার্টেন্স মানে পর্দা, যখন কিনা পর্দা উঠে গেছে, 2012 অলিম্পিকের পর্দা যখন উঠে গেছে, তখন হচ্ছে এটা অসম্ভব ফিরে না তাকানোটা, এবং রিফ্লেক্ট মানে চিন্তা করা, রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস। এখানে কিছু সর্বকালের সেরা হচ্ছে পারফরমেন্স দেখাইছে অলিম্পিকের খেলোয়াড়েরা, এবং এদের মাঝখানে দুইজন উল্লেখযোগ্য হচ্ছেন মাইকেল ফেলপস এবং হচ্ছে আমাদের সবার প্রিয়, কে তোমরাই বলো? ইয়েস, উসাইন বোল্ট। দ্য অলিম্পিক্স মেই হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস। অলিম্পিকে হয়তো অনেক মেমোরেবল স্মরণযোগ্য মুহূর্ত আছে, অ্যান্ড অ্যাথলেটস উই উইল রিমেম্বার বাই নেম এলন। এবং এমনও অনেক খেলোয়াড় আছে অলিম্পিকের ইতিহাসে যাদের আমরা শুধু নাম শুনলেই হচ্ছে মনে করতে পারবো, বা নাম শুনলেই তাদের কথা আমাদের মনে পড়বে, তারা নিজের নামে পরিচিত। দিস লিস্ট ইজ কোয়াইট বিগ। এই লিস্টটা হচ্ছে কিঞ্চিত বড়। এই দেখো কোয়াইট কিন্তু চলে আসছে। এই কোয়াইট আর ওই কোয়াইট কিন্তু সেম না। এই কোয়াইট মানে কিঞ্চিত, আর ওই কিছুটা, আর ওই কোয়াইট মানে হচ্ছে শান্ত। তো এই লিস্টটা কিছুটা বড়ই বলা যায়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অফ বেস্ট। লেটেস্ট মানে একদম সাম্প্রতিকতম। লেটেস্ট ফোন যেমন থেকে প্রত্যেক বছর আইফোন 15, 16 আরও কী বেরোয় না, অমন। তো উসাইন বোল্ট আর মাইকেল ফেলপস হচ্ছে লেটেস্ট এডিশন। এডিশন মানে সংযুক্তি, টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। এই সেরাদের তালিকায় দুইজন সর্বশেষ সংযুক্তি হচ্ছেন উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট। তারা হচ্ছে স্ট্যান্ড অ্যাপার্ট মানে অন্যদের চাইতে ভিন্ন করে তোলা। তারা হচ্ছে লন্ডন অলিম্পিককে অন্য সকল অলিম্পিকের চাইতে ভিন্ন করে তুলছে। কেন? কারণ এটা ছিল দুইজন গোট, GOAT, ছাগল না, এটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইমের লড়াইতে পরিণত করছিল 2012 লন্ডন অলিম্পিককে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্স অফ লন্ডন 2012, পারহ্যাপস দ্য আনসার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। যদি কেউ জিজ্ঞেস করে যে স্ট্যান্ড আউট মানে হচ্ছে সবচেয়ে স্মরণীয় বা সবচেয়ে ভিন্নধর্মী, সবচেয়ে উজ্জ্বল পারফরমেন্সটা কি লন্ডন অলিম্পিক্সের, এটা ছিল দুইজন মহারথীর লড়াই বা দ্বন্দ্ব। একজন হচ্ছেন উসাইন বোল্ট, সর্বকালের অন্যতম সেরা হচ্ছে দৌড়বিদ, আর আরেকজন হচ্ছেন মাইকেল ফেলপস, মানে অন্যতম সেরা সর্বকালের সাঁতারু। আমাদেরও কিন্তু একজন মাইকেল ফেলপস ছিলেন, তার নাম ছিল ব্রজেন দাস। তিনি হচ্ছে প্রথম হচ্ছে ইংলিশ চ্যানেল বা প্রথম বাঙালি হিসেবে পাড়ি দিয়েছিলেন। তার সময় তোমরা জানতে পারো, কাজে দেবে। যাই হোক, অফ টপিকে না যাই। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্সেস অফ লন্ডন 2012? লন্ডন 2012 সালে লন্ডন অলিম্পিকের সেরা পারফরমেন্স কোনটা? সে তো আনসার হতে পারে যে এটা হচ্ছে আমাদের একটা দৈরথ দিয়েছিল উসাইন বোল্ট আর মাইকেল ফেলপসের। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান। অলিম্পিয়ান মানে হচ্ছে যে অলিম্পিক খেলে। অলিম্পিয়ান মানে কিন্তু আবার অলিম্পিক পর্বতের সঙ্গে সম্পর্কিত না, বা হচ্ছে অন্য কোনো অর্থ এটা প্রদান করে না, রাজস্বিক বা এরকম কিছু না। অলিম্পিয়ান মানে যে হচ্ছে অলিম্পিক খেলে। প্রথমজন মানে মাইকেল ফেলপস হচ্ছেন একজন ডেকোরেটেড, মানে হচ্ছে ডেকোরেটেড বলতে বোঝায় সুসজ্জিত। সুসজ্জিত কেমন? যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ভিডিও আসছে না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলতেছে দে হ্যাভ 0 চ্যাম্পিয়ন্স ট্রফিজ, হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগস, আই হ্যাভ 5 UCL, 5 UCL, মানে ডেকোরেটেড। ওর হচ্ছে অনেক, ওর গ্যালারিতে, ওর সংগ্রহশালায় কি অনেকগুলো UCL আছে। UCL তো আর না এখানে, এখানে হচ্ছে গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল ইত্যাদি আছে। তো প্রথমজন হচ্ছে একজন ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার। অর্থাৎ সে ফিনিশিং টাচেস মানে শেষ ছোঁয়া, তার মানে এটা কার লাস্ট অলিম্পিক ছিল? মাইকেল ফেলপসের। ওই মুহূর্তে আবার একজন তরুণ তুর্কি মাঠে ঢুকতেছিলেন, তার নাম হচ্ছে কি? উসাইন বোল্ট। তো তার যে চমৎকার ডেকোরেটেড ক্যারিয়ার, সজ্জিত যে অলিম্পিয়ান হিসেবে একজন ক্যারিয়ার, একটা ক্যারিয়ার, সেটা হচ্ছে সেটার শেষ তুলির আঁচড়টা তিনি হচ্ছে দিছিলেন এই অলিম্পিকে। অ্যান্ড অ্যানাদার
কেম আপ উইথ মানে কোনো কিছু নিয়ে আসা, কাম আপ উইথ এখানে পাস্টে আসছে, কারণ আমরা 2012 সালে কথা বলতেছি, 2025 সালে বসে, তো এটা পাস্টে। কেম আপ উইথ এ নিউ ডেফিনিশন অফ ফাস্ট। একজন হচ্ছে অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান, আরেকজন আসছে কি নিয়ে, গতির একটা নতুন সংজ্ঞা নিয়ে। এমন মানে পৃথিবীর সবচেয়ে গতিশীল মানুষ না উসাইন বোল্ট, ফাস্টেস্ট ম্যান অন দ্য আর্থ। তো সে হচ্ছে গতির একটা নতুন ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আসছে, অর্থাৎ আমরা গতি সম্বন্ধে যা জানতাম তা চেঞ্জ করে দিচ্ছে একদম, যে মানুষের সর্বোচ্চ গতি কত হতে পারে তা ভেঙে দিচ্ছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ফাস্ট মানে আমরা জানি ভার্ব, তাই না? ফাস্ট বা অ্যাডজেক্টিভ হতে পারে। ভার্ব হিসেবে ফাস্ট, আই ফাস্ট মানে আমি রোজা রাখি। আবার অ্যাডজেক্টিভ হিসেবে হি ইজ ফাস্ট মানে সে গতিশীল। একটা হচ্ছে ভার্ব আর একটা অ্যাডজেক্টিভ, সে কেমন, সে গতিশীল। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ব্যবহার হয়েছে। ফার্স্ট এখানে নাউন, কেন নাউন? কারণ যে অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ কখনো বসে, সিঙ্গেল ওয়ার্ড, সে ওয়ার্ডটা সবসময় কি হয়? ইয়েস, নাউন হয়। তাহলে অফ ফাস্ট এখানে বুঝেছে কি, ফার্স্ট হচ্ছে নাউন, গতির নতুন একটা ধারণা আমাদেরকে সে এনে দিচ্ছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, সো দ্য টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। ক্যাপটিভেট মানে হচ্ছে মুগ্ধ করা, এখানে আইএনজি যুক্ত করছে। আচ্ছা, দুইটা অলিম্পিকের দুইটা হচ্ছে পপুলার স্পোর্টস মানে দুইটা জনপ্রিয় খেলা, একটা হচ্ছে কি স্প্রিন্টিং অর্থাৎ দৌড়, আর একটা হচ্ছে সুইমিং। দুইটা পপুলার খেলা কি, একটা হচ্ছে স্প্রিন্টিং আর একটা হচ্ছে সুইমিং, একটা দৌড় আর একটা সাঁতার। এই দুইটা কি দেখছে, স দেয়ার টু বিগেস্ট স্টার্স, দুইটা মানে সবচেয়ে বড় স্টার বা তারকাকে কি দেখছে, ক্যাপটিভেটিং অডিয়েন্সেস, যে অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, সেই দর্শকদেরকে মুগ্ধ করতে দেখছে। দে হ্যাড অলসো ডমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস বাট ফেলস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দ্য লেগেসিস ইন লন্ডন। সিমেন্টেড মানে সিমেন্ট মানে আমরা কি বুঝি, নাউন হিসেবে সিমেন্ট হচ্ছে যে বিল্ডিং বানাতে যে লাগে সিমেন্ট, কংক্রিট, ইট এগুলো লাগে, কিন্তু এখানে সিমেন্ট বলতে বুঝাইছে সলিডিফাই করা। কি করা? সলিডিফাই করা বা দৃঢ় করা। যেমন ধরো তুমি বললা তোমার হচ্ছে মোবাইল লাগবে, তোমার আব্বু বলল নো, তো তুমি হচ্ছে একদিন ধরে খাইতেছো না, তোমার আম্মু মন খারাপ হয়ে গেছে, সে বললো দেও না ওকে, তো তোমার আম্মু তোমার প্রতি মনও সমর্থন জানাইলো, তখন তুমি কি আরো সলিডিফাই করলা, তুমি আরো সিমেন্ট করলা তোমার পজিশনটাকে, যে না মোবাইল না কিনে দিলে ভাত খাবো না। তো সলিডিফাই মানে কি, কোনো কিছু দৃঢ় করা। সিমেন্ট মানেও সেম। তাহলে যদিও 2008 বেইজিং গেমস, বেইজিং অলিম্পিক্স ওদের বিস্ময়কর প্রতিভার ফুলঝুরি দেখছিল, বাট এই যে অলিম্পিক সেখানে হচ্ছে ওরা তাদের যে লিগেসি মানে তাদের যে কিংবদন্তি, তাদের যে অভূতপূর্ব যে অবদান এই দুইটা গেমের প্রতি তাকে সিমেন্ট করছিল, মানে হচ্ছে সিমেন্টেড মানে হচ্ছে সলিডিফাইড করছিল, দৃঢ় করছিল আরো। ফেলপস দ্য আমেরিকান সুইমার, তো মাইকেল ফেলপস কোন দেশের? আমেরিকার, সে একজন আমেরিকান সুইমার। পাস্ট জিমনেস্ট ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার। সে হচ্ছে একজন জিমন্যাস্ট যার নাম হচ্ছে লারিসা ল্যাটিনিয়া, তাকে হচ্ছে সারপাস করে, তাকে হচ্ছে টপকে গিয়ে ওভারটেক করে সে হচ্ছে সর্বকালের সর্বোচ্চ অলিম্পিক মেডেল জয়ী একজন অলিম্পিয়ানে পরিণত হয়। আচ্ছা, বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. অর্থাৎ বোল্ট হচ্ছে and he broke his own Olympic record by running the 100-meter in 9.60 seconds. অর্থাৎ বোল্ট হচ্ছে একাধিক কাজ করছে, সে তৃতীয় ব্যক্তি হিসেবে 100 মিটার স্প্রিন্টে হচ্ছে 100 মিটার স্প্রিন্টে হচ্ছে গোল্ড মেডেল জিতছে এবং দুইবার একাধিকবার রিপিট করছে। অ্যান্ড দ্য ফার্স্ট এজ এ 200-মিটার গোল্ড মেডেলিস্ট, এবং 200 মিটারে গোল্ড মেডেলিস্ট হিসেবে সে হচ্ছে ফার্স্ট ব্যক্তি যে কিনা একাধিক গোল্ড মেডেল জিতছে এবং সে গোল্ড মেডেল জিতছে, এবং সে হচ্ছে নিজের রেকর্ডে নিজে ভাঙছে 100 মিটার স্প্রিন্টটা মাত্র 9.63 সেকেন্ডে সম্পূর্ণ করে। ওয়ান্স ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইন্স চেঞ্জ। আচ্ছা, যখন প্রত্যেকবার আসলে বলতেছে খুব চমৎকার একটা মেটাফোর বা রূপক দিয়ে, যে যতবার তারা হচ্ছে মানে উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস তাদের যে পুল এবং ট্র্যাক, মানে একজন হচ্ছে পুল মানে সুইমিং পুলে সুইম করে, আরেকজন হচ্ছে ট্র্যাকে রেস করে, যতবার তারা ট্র্যাকে দাঁড়াইছে বা সুইমিং পুলে নামছে তারা কি নতুন করে ইতিহাস লিখছে। দ্য স্টোরি লাইন্স চেঞ্জড মানে হচ্ছে হিস্ট্রি রিরিটেন, ইতিহাস নতুন করে লিখতে হয়েছে। ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার, এটা তো আমরা আগেই পড়ছি, তাহলে সে হচ্ছে সর্বকালের সবচেয়ে ডেকোরেটেড বা সজ্জিত অলিম্পিয়ান। উইথ
22 ওভারঅল মেডেলস, তার মোট 22টা মেডেল আছে। কয়টা আছে? 22টা ওভারঅল মেডেলস, 18টা গোল্ড, 2টা সিলভার, 2টা ব্রোঞ্জ। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. বোল্ট হচ্ছে সবচেয়ে অ্যাকমপ্লিশ বা সবচেয়ে দক্ষ, সবচেয়ে সুচারু অলিম্পিক স্প্রিন্টার, অলিম্পিকের দৌড়বিদ, যে কিনা একটা আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব ডাবল অর্জন করছে। কি মেকিং, এটা হচ্ছে 200 মিটার স্প্রিন্টেও সে হচ্ছে একাধিকবার স্বর্ণ জিতছে, আবার 100 মিটার স্প্রিন্টেও কি একাধিকবার স্বর্ণ জিতছে, এবং এর মাধ্যমে সে একটা জিনিস প্রুভ করছে কি, দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বাট দের ইজ এ ডিবেট হু হ্যাড বিন দ্য বেটার অলিম্পিক্স, কে হচ্ছে অলিম্পিকে হচ্ছে বেশি ভালো। It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we are only talking about London? আচ্ছা, ফেলপসের যে 8টা স্বর্ণ পদক ও জিতছিল বেইজিংয়ে, এইটারে মাথায় নিয়ে অনেক কিছু বলতে গেলে অনেক লেজে গোবরে হয়ে যাবে। বাট শুধু যদি 2012 সালের, যেটা কিনা গ্রেটেস্ট অলিম্পিক এভার ধরা হয় লন্ডনের, সেটা নিয়ে আলোচনা করি, তাহলে কি হয়? লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালে মানে কি? শেষ, মানে তুলির আঁচড়, বা যাকে বলে হচ্ছে তার শেষ যে লেখা কাজ, শিল্পীর শেষ শিল্পকর্ম। তো লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফিনালে, তাহলে হচ্ছে শেষ বিদায় সংবর্ধনা, শেষ যে মঞ্চ যেখানে ফেলপসকে আমরা সাঁতার কাটতে দেখেছিলাম। হি ওয়ান 4 গোল্ডস, সে 4টা স্বর্ণ পদক জিতছিল, অ্যান্ড 2 সিলভার্স ইন 7 ইভেন্টস, 7টা গেম খেলে সে 4টা স্বর্ণ, 2টা রৌপ্য জিতছিল। অ্যান্ড হি সেজ হি উইল নেভার রেস অ্যাগেন, সে হচ্ছে আর কখনো রেস করবে না। ওখানে কি ছিল? ইস্তফা, খতম। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডনে বোল্ট কি প্রুভ করার একটা চান্স ছিল তার, যে এটা সে কি, সে হচ্ছে স্টিল দ্য গ্রেটেস্ট, সে তখনও সর্বকালে সর্বসেরা ছিল। বোল্ট ওয়ান 6 গোল্ড মেডালস ইন 6 অলিম্পিক ফাইনালস, 6টা অলিম্পিক ফাইনাল খেলে 6টা গোল্ড মেডেল জিতছিল। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। সেই প্রথম মানুষ যে কিনা সুইপ করছিল, অর্থাৎ হচ্ছে একদম সুইপ মানে ঝাড়ু দেওয়া, এবং ঝাড়ু দেওয়ার মতো হচ্ছে ভাষায় নিয়ে গেছিলো অলিম্পিককে, এবং সে হচ্ছে 100 মিটার আর 200 মিটারের স্প্রিন্ট পরপর জিতছে 2 বছর, 2বার, 8 সালও জিতছে, 12 সালও জিতছে। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস, সে রিলে রেসেও সে গোল্ড জিতছে। রিলে রেসে ওই যে একটা ব্যাটন থাকে, ধরো যে এটা ব্যাটন, একজন একজনের হাতে ছাড় পাস করে আর হচ্ছে দৌড়ায়, এই রিলে রেসেও সে গোল্ড জিতছে। ওকে, অ্যান্ড বোল্ট বিকেম এ লেজেন্ড, এবং সে একটা কিংবদন্তিতে পরিণত হয়। ইন হিজ ওন ওয়ার্ডস, মানে সে নিজেকে নিজে কিংবদন্তি বলছে, অনেকটা কী বলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস তো অবশ্য কিংবদন্তি ছিলই, তার বলার কিছু ছিল না, সে হচ্ছে এমনি সর্বজন বিদিত একজন কিংবদন্তি ছিল। বোল্ট ইজ জাস্ট 25 years old, so there is no telling how long he can be on the top of the sprinting world. তার মাত্র তখন ছিল 22 বছর বয়স, তাই তখন বলা যাচ্ছিল না সে কোথায় ফিনিশ করবে। তবে সুসংবাদ হচ্ছে সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দৌড়বিদ হিসেবেই তার ক্যারিয়ার শেষ করছিল, এবং পরে হচ্ছে ফুটবল খেলতে গিয়ে একটা ডিচ খেয়েছিল, ছোটো ছোটো করে ক্লাবের হয়ে খেলছিল, বাট ফুটবলে সে ভাবছিল আমার তো গতি আছে, কিন্তু গতি তো ফুটবলের সব না, সে হচ্ছে ওখানে গিয়ে অনেক বড় একটা ফেলিয়ার হিসেবে প্রমাণিত হয়েছিল। জানা রাখলাম তোমাদের। What if he decides to retire from sprinting to focus on the 400 meters just to break another world record or two? It would be amazing and entirely possible for him to accomplish মানে অর্জন করা বা কমপ্লিট করা। অ্যাকমপ্লিশের একটা অর্থ হতে পারে কমপ্লিট, অ্যাচিভ বা হচ্ছে অবটেইন। তো বলতেছে যে সে তো অলরেডি গোট হয়ে গেছে, এখন যদি সে যেই ছোটো ছোটো স্প্রিন্টগুলো আছে এগুলো বাদ দিয়ে সে যখন 400 মিটারে মনোযোগ দেয়, লং রেসে মনোযোগ দেয়, তাহলে কি হবে? আরও একটা বিশ্ব রেকর্ড ভাঙবে, এবং সেটা চমৎকার হবে, অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ। এটা চমৎকার হবে এবং তার পক্ষে এটা পসিবল, তার ধারেই এটা হবে। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, ইউ টেল আস, লেট দ্য ডিবেট বিগিন। বলতেছে যে আসো আমরা হচ্ছে এটা নিয়ে ডিবেট করি, অর্থাৎ হচ্ছে আমরা এটা নিয়ে তর্ক করি, বাট তর্ক করার আমার দরকার নাই, দুজনের জায়গায় সেরা। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আছে এখানে, তোমরা দেখে নাও, এগুলোর অ্যান্সার তোমাদের দিতে হবে, নিজে খাতায় লিখবে, নীল কালি দিয়ে কোয়েশ্চেনগুলো আগে লিখবে, পরে কালো কালি দিয়ে অ্যান্সার লিখবে। সো একটা নোটবুক তোমার ক্রিয়েট হয়ে যাবে, যেটা তুমি এক লহমায় দেখে নিতে পারবে এক্সামের আগে। কয়েকটা কোয়েশ্চেন আমি হচ্ছে তোমাদের জন্য বলে দিই, যেমন হোয়াট মেক্স দ্য 2012 লন্ডন অলিম্পিক্স এক্সেপশনালি সেন্সেশনাল মানে হচ্ছে সারা জায়গা নিয়ে,
অভূতপূর্ব, চমৎকার, দৃষ্টিনন্দন ইত্যাদি ইত্যাদি। তো সেন্সেশনাল কী বানাইছিল 2012 অলিম্পিককে? দ্য রাইভালরি অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মেড দ্য লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। আবার হচ্ছে between these two Olympians who has bagged the highest honor within the same time frame, তখন কিন্তু মাইকেল ফেলপস ছিল, সে 22টা স্বর্ণপদক জিতছিল, তাই না? তারপর আবার জিজ্ঞেস করছে এখানে কি, হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ? ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা, বা থিঙ্ক অফ হিমসেলফ। সে কি বলে? আই এম দ্য গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই কোয়েশ্চেনগুলো এখানে 5টা কোয়েশ্চেন আছে, তোমরা সলভ করে নিলে খুব হচ্ছে বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, এখানে আবার একটা আছে, শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপস আছে। তো রিড দ্য ফলোয়িং টেক্সট। ফলোয়িং বলতে এখানে বোঝাচ্ছে কোনটা? ফলো করা না, এই যে নিচের যে টেক্সটটা। অ্যান্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ। যেমন হচ্ছে আমরা আগে হচ্ছে কী বলে ব্রেকফাস্ট করি, তারপর হচ্ছে লাঞ্চ করি। আগে লাঞ্চ করতে ব্রেকফাস্ট করি না, বা আগে ডিনার খেয়ে তো আমরা লাঞ্চ করতে বসি না। তেমনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ, মানে কোন ওয়ার্ডটা কোন জায়গায় সবচেয়ে মানানসই, সবচেয়ে পারফেক্ট। তো কী বলতেছে দেখি আমরা, এখানে কিছু শব্দ আছে, আনসার, স্প্রিন্টার, অলিম্পিয়ান্স, আমরা এগুলো মিলাই দেখবো কোনটা হবে। তারপর আনসার মানে উত্তর, আমরা জানি। স্প্রিন্টার দৌড়বিদ, অলিম্পিয়ান্স অলিম্পিক যারা খেলে, স্পিড গতি, অলিম্পিক্স সুইমার সাঁতারু, ডিবেট বিতর্ক বা হচ্ছে দ্বন্দ্ব তর্ক, লেজেন্ডস কিংবদন্তিরা, রিটায়ার্ড অবসর নেওয়া, প্রুফ অর্থাৎ প্রমাণ করা, হিস্টোরিস ইতিহাসগুলি, এটা হচ্ছে প্লুরাল, বিগেস্ট মানে হচ্ছে বৃহত্তম। These are the stories of two most successful Olympians of history. While one is famous as the fastest swimmer, এখানে কি হবে? সুইমার অথবা হচ্ছে হ্যাঁ, আগে মাইকেল ফেলপসের কথা আমরা বলি, তো সুইমার। দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড। একজন হচ্ছে ফাস্টেস্ট সুইমার, একজন হচ্ছে ফাস্টেস্ট স্প্রিন্টার। However, both are unparalleled for their dash in their own field. দুইজনই হচ্ছে আনপ্যারালেলড, অর্থাৎ দুইজনই হচ্ছে তুলনারহিত, তাদের কোনো তুলনা হয় না। তারা হচ্ছে তাদের স্পিডের জন্য ইন দেয়ার ওন ফিল্ড তারা হচ্ছে বিখ্যাত। দে মেড হিস্টরি ইন দ্য বেইজিং অলিম্পিক্স। অলিম্পিক্স আছে এখানে? হ্যাঁ, অলিম্পিক্স আছে। দে হ্যাভ মেড নিউয়ার হিস্টোরিজ ইন লন্ডন অলিম্পিক্স টু। দে আর দ্য লিভিং লিজেন্ডস নাও। তারা হচ্ছে জ্যান্ত কিংবদন্তি। দো ফেলপস হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ রেস, যদিও ফেলপস অবসর নিয়েছে। বোল্ট হ্যাজ প্রসপেক্টস টু ড্যাশ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক্স অ্যাজ ওয়েল। বোল্টের হচ্ছে এখনও বা তখনও ছিল প্রসপেক্টস মানে সম্ভাবনা, probability, possibility to prove himself in the next Olympic as well. After the dash greatest show, অলিম্পিককে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে শো বা খেলা, ইজ ওভার ইন লন্ডন। দিস ড্যাশ ডিবেট, এই যে বিতর্কটা যে কে গ্রেটেস্ট, এটা হচ্ছে উইল গো অন হু ইজ বেটার, অনলি টাইম উইল আনসার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর সময় দিবে। সময় কখন দিবে? যখন সময় হবে। তো আমরা এটা নিয়ে কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে চলে যাই। চেঞ্জ ইন পাস্ট টাইম, অর্থাৎ আমাদের অবসর সময় কাটানোর যে ধরন বা হচ্ছে যে কায়দা, তাতে কীভাবে চেঞ্জ আসছে এটা নিয়ে এখানে মূলত ডিল করা হয়েছে। চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন, অর্থাৎ ছোটোবেলায় মানুষ যে বাইরে যে পাস্ট টাইমগুলো কাটায়, যেমন হচ্ছে মাছ ধরা, ঘুড়ি উড়ানো, নৌকা বা ভেলা বানায়, নৌকা তো বানাই না, ভেলা বানায় কলা গাছের দিয়ে এবং হচ্ছে নৌকায় করে বিলে ঝিলে ঘুরে বেড়ানো, বা হচ্ছে ফুল সংগ্রহ করা, বৃক্ষরোপণ করা ইত্যাদি, মানে ফুলের গাছ রোপণ করা ইত্যাদি আউটডোর যে হবিগুলা, এগুলো হচ্ছে ইন ডিক্লাইন, অর্থাৎ এগুলা পড়তির দিকে আছে, অর্থাৎ এগুলো আস্তে আস্তে কি এগুলো হচ্ছে ডিমিনিশড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ডিমিনিশড। অর্থাৎ আরও একটা শব্দ আমরা বলতে পারি ইন ডিক্লাইন বা হচ্ছে ইন লেসেন। এটা হচ্ছে কি হচ্ছে লেসন না, কিন্তু এটা লেসেন, ইন লেসেনিং। লেসেন মানে হচ্ছে কমে আসে, এটা কমে আসতেছে। The traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline according to a survey by the RSPB. আচ্ছা, প্লেইং কঙ্কার্স মানে হচ্ছে এটা ব্রিটিশ একটা গেম, আমাদের দেশে এটা চলে না আসলে। আমাদের দেশে আমরা অনেকে পিঠ ফাটান্তিস খেলি, একটা বল দিয়ে পিঠে মারি, তবে এরকম গেম এটা না। এটা একটা গেম হচ্ছে অনেকটা মার্বেলের সঙ্গে এটা যায়। এটা হচ্ছে যে দুইটা চেস্টনাট এর ফল হচ্ছে, চেস্টনাট ফল হচ্ছে, ওরা হচ্ছে একজন একজনের দিকে ছুঁড়ে মারে, পাশাপাশি দুইটা লেগে যারটা আগে ভেঙে যাবে, যার চেস্টনাটটা
সে হচ্ছে হেরে যাবে। এটা অনেকটা বলতে পারো যে ওদের স্বতন্ত্র খেলা। তো যেহেতু এটা ব্রিটিশ কনটেক্সটেই হচ্ছে করা হয়েছে, এই ধরনের রয়্যাল সোসাইটি, রয়্যাল যেখানে ওখানেই ব্রিটিশ, ব্রিটিশ মানেই রয়্যাল, রয়্যাল মানেই ব্রিটিশ। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ, যেই ঐতিহ্যবাহী ছোটোবেলার মানুষের যে অবসর সময়ের কাজগুলো থাকে, যেমন গাছে চড়া, কঙ্কার খেলা, এগুলা পরবর্তীর দিকে অ্যাকর্ডিং টু এ সার্ভে, সার্ভে মানে একটা পরীক্ষা বা সমীক্ষা। যেমন তোমাদের বাসায় হচ্ছে জনসংখ্যা সমীক্ষা করতে লোক আসে না, এই যে কত সালে হইলো, 22 সালে না, হ্যাঁ 22 সালেই তো, তখন লোক আসছে না, তেমনি এখানে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে যে একটা সার্ভে করছিল, কে করছিল, RSPB মানে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, রয়্যাল RSPB, এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, আর এটার ফুল ফর্ম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ দ্য বার্ডস। ওরা একটা সমীক্ষা করছে, এখানে বের হয়ে আসছে যে ট্র্যাডিশনাল যে পাস টাইম অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আস্তে আস্তে কি কমে আসতেছে। ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, কোথায়, ইংল্যান্ডে এবং ওয়েলসে। দ্য সার্ভে শোজ দ্যাট পিপল আন্ডার 34 রিকল far fewer such childhood outdoor experience than people over 55 according to a survey by RSPB. অর্থাৎ যাদের বয়স 34-এর কম, তারা খুব অল্পই আউটডোর অ্যাক্টিভিটির কথা মনে করতে পারে তাদের তুলনায় যাদের বয়স হচ্ছে 55-এর বেশি। আচ্ছা, অর্থাৎ কি প্রজন্মের সঙ্গে সঙ্গে এটা কমে আসতেছে। পিপল ওয়ার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার। মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সার্ভেতে, যেমন করে এসে জিজ্ঞেস করে না তোমাদের বাসায় কয়জন সদস্য, ছেলে কয়জন, মেয়ে কয়জন, কর্মক্ষম কয়জন। তো হচ্ছে 12টা কোয়েশ্চেন করা হয়েছিল চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স নিয়ে। কয়টা, 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার, যেগুলো তারা মনে করতে পারে, এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, এটা হচ্ছে বিভিন্ন ঘর বানায় না কাপড় চোপড় পুরান দিয়ে, এগুলো হচ্ছে ব্রিটিশ মূলত কালচার। তারপর হচ্ছে ডেইজি চেইনস, ডেইজি হচ্ছে একটা ফুলের নাম, ডেইজি ফ্লাওয়ার দিয়ে ওরা চেইন মালা বানায়। ক্লাইম্বিং ট্রিজ, গাছে চড়া, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস, এবং পাখিদের খাবার গুঁড়ো গুঁড়ো করে ছিটায় দেওয়া, এগুলো হচ্ছে মূলত উঠে আসছে। 4 out of 5 boys climb trees and the same number of girls made daisy chains, অর্থাৎ 5 জনের মধ্যে 4 জন ছেলেই হয়েছে গাছে চড়ছে, এবং 5 জনের মধ্যে 4 জন মেয়েই হয়েছে ডেইজি চেইনস, ডেইজি ফুলের হচ্ছে মালা বা চেইন বানাইছে। অর্থাৎ প্রায় সংখ্যাটা কত, 80%। কিন্তু পরে আমরা দেখবো একটা ভয়াবহ ডিক্লাইন, একটা আপসেটিং ডিক্লাইন। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস। সার্ভে কী বলছে, নতুন জেনারেশন যত প্রজন্ম আসতেছে, নতুন প্রজন্ম আসতেছে তত এগুলোর সংখ্যা কমে যাচ্ছে। সবাই ঢুকে যাচ্ছে টেলিভিশনের ভিতর, সবাই ঢুকে যাচ্ছে মোবাইলের ভিতর, ফ্রি ফায়ার, পাবজির ভিতর, এবং হচ্ছে আমাদের যে সুন্দর নির্মল যে চর্চাগুলো ছিল অবসর সময় কাটানোর, তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা অলরেডি অনেকটা গেছে। ঠিক আছে, দুঃখের কথা না বলে আমরা আসলে পড়তে থাকি। সাম 15% মোর অফ দোজ এজড ওভার 55 হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড। ঠিক আছে, এবং 15% হচ্ছে 55-এর উপরে লোকদের এই আউটডোর এক্সপিরিয়েন্স আছে, কম্পেয়ার উইথ দোজ বিটুইন 15 to 35 4 years old. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that school should play a role in providing them to all children. 92% মানুষ এগ্রি করছে যে প্রকৃতি ঘনিষ্ঠতা দরকার আছে পড়াশোনার পাশাপাশি, এবং 82% মানুষ বলছে যে স্কুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিসে, মানুষদের আরও প্রকৃতি ঘনিষ্ঠ করে তোলার, প্রকৃতির প্রাকৃতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে তোলার ব্যাপারে। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের বইগুলো হাইলাইট করে রাখি না, কলম দিয়ে দাগায় রাখি, অর্থাৎ কোনো কিছু চিহ্নিত করে রাখা, গুরুত্ব দিয়ে রাখা। তো the survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. Well-being মানে হচ্ছে কল্যাণ। তো এই সার্ভেটা কি হাইলাইট করছে বা কোন বিষয়টা হচ্ছে স্ট্রেস করছে বা কোন বিষয়টা গুরুত্ব দিছে, ইসের উপরে, উন্নতির উপরে, পজিটিভ ইম্প্যাক্টের উপরে, অর্থাৎ যে একটা ইতিবাচক যে প্রভাব আছে, কিসের প্রভাব, অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন এ চাইল্ডস এডুকেশন, প্রকৃতির সঙ্গে কন্ট্যাক্ট বা যোগাযোগের যে হচ্ছে প্রভাব, কিসের উপরে, চাইল্ডস মানে একটা শিশুর পড়াশোনার উপরে, স্বাস্থ্যের উপরে, তার মঙ্গলের উপরে এবং তার সোশ্যাল স্কিলসের উপরে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস RSPB অপরচুনিটিস। এই সকল অপরচুনিটিগুলায় আস্তে আস্তে একটা ডিক্লাইন বা একটা হচ্ছে ক্রমাবনতি আসছে
উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, যেগুলো কিনা অনেক নেতিবাচক প্রভাব, কনসিকুয়েন্স মানে প্রভাব বা পরিণতি, নেতিবাচক অনেক প্রভাব বা পরিণতি হচ্ছে এর ফলে দেখা দিছে। আচ্ছা, এ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার, এবং এই যে প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আসা, ঘর কোনো মোবাইল মোবাইল স্ট্রিউন এবং হচ্ছে কি বলে অনেকটা একটা ওয়ার্ল্ডে ঢুকে যাওয়া, একটা সাইবার ওয়ার্ল্ডে ঢুকে যাওয়া, এটাকে কি বলে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। ডেফিসিট মানে ঘাটতি, প্রকৃতির ঘাটতি মানুষের মাঝখানে, এই ডিসঅর্ডারটাকে বলা হয় প্রকৃতির ঘাটতিজনিত ডিসঅর্ডার বা অসুখ। Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of natural environment. ফার্স্ট হ্যান্ড মানে হচ্ছে সরাসরি, ফার্স্ট হ্যান্ড মানে কি সরাসরি, অর্থাৎ মাইক ক্লার্ক সে হচ্ছে কাজ করবে অন্যান্যদের সঙ্গে, সে হচ্ছে পার্লামেন্টের সঙ্গে দেখা করবে যাতে অন্যান্য সংগঠনগুলো হচ্ছে কি করতে পারে, দেখা করতে কাজ করতে পারে চিলড্রেনদের নিয়ে, যেন চিলড্রেনরা হচ্ছে ফার্স্ট হ্যান্ড সরাসরি প্রকৃতির ঘনিষ্ঠতা পায়। উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। এই যে ক্লাসরুমের বাহিরের যে শিক্ষা এবং যাকে বলে হচ্ছে নেচার ঘনিষ্ঠ যে শিক্ষা, এটা হচ্ছে চিলড্রেনদের অনেকটা সাহায্য করবে বলে আমরা মনে করছি। মানে এটা কে বলছে? মাইক ক্লার্ক, RSPB। আমরা চতুর্থ লেসন চলে আসলাম, এটা হচ্ছে চেঞ্জ ইন পাস টাইমস ইন বাংলাদেশ। বাংলাদেশে অবসর সময় কাটানোর যে পন্থা, এটার মধ্যে চেঞ্জ, কী চেঞ্জ আসছে আমরা তো জানি। আগে যদি এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, আগে আকাশে দেখতাম শরতে মানে এত ঘুড়ি উঠতো, একটা বড় বড় সাইজের ঘুড়ি ছিল, ডাহুক ঘুড়ি। এগুলো গ্রাম অঞ্চলে মূলত ঘুড়ির তাল বলতাম না, এটা তো শুদ্ধ ভাষায় এখানে বলতেছি ঘুড্ডি বলতাম আমরা, যে ডাহুক ঘুড্ডি পুরান ঢাকায় উঠতো, ছোটোবেলায় দেখতাম। তারপর গ্রামাঞ্চলে ডাহুক গুড্ডি তো গ্রামাঞ্চলে উঠতো, পুরান ঢাকায় নানা রং বেরঙের নানা রকম গুড্ডি উঠতো, গুড্ডি মাঞ্জা দেওয়া, গুড্ডির হচ্ছে মানে একটা গুড্ডি বাগারটা হয়ে গেলে মানে কেটে গেলে এর পিছনে সবাই হই হই রই রই করে দৌড়ানো, 5 টাকার একটা ঘুড়ি, এটা কোনো মানে ইস্যু না। বাট ওর পিছনে দৌড়ানো যে আনন্দ, এটা হয়তো এই আমাদের আসছে প্রজন্ম, তোমাদের পরের প্রজন্ম আর পাবে না। ওটা ঘুড়ি কি জানে না, ওটা কখনো কবুতর পারে নাই, ওরা কখনো একটা গার্ডেন করে দেখে না। ওদের সব আছে, কবুতর, গার্ডেন, ঘুড়ি সব আছে, কিন্তু মোবাইলের ভিতরে। একটা কথা মনে রেখো, মোবাইল তোমাকে আনন্দ দিতে পারে কিন্তু সেটা সাময়িক, সেটা কৃত্রিম, এবং সে আনন্দের সঙ্গে আরেকটা জিনিস আসবে, ইয়াস, ডিপ্রেশন আসবে। মোবাইল তোমাকে ডিপ্রেস করে ফেলবে, এবং সুইসাইডের সংখ্যা কিন্তু বাড়তেছে দিন দিন এইসব কারণেই। তা আমরা প্রকৃতির দিকে ফিরে আসলে, একটা কবিতার লাইন আছে যে বোধিপরবাস থেকে মানুষ একদিন ফিরে আসবে প্রকৃতির কাছে। প্রকৃতি তো নিরক্ষর, তবু তার কাছে মৌলিক উপাধিখানি হাঁটু গেড়ে চেয়ে নিতে হয়। প্রকৃতি নিরক্ষর হতে পারে, বাট প্রকৃতি আমাদের যা দিতে পারবে অন্যরা তা পারবে না, ইটস নট পসিবল। ওকে, বাজে বকে ফেললাম, তো আমরা আসি চেঞ্জ না। টিয়া, হ্যালো এভরিওয়ান। টিয়া বলতে সবাইকে হ্যালো বলতেছে। মাই নেম ইজ টিয়া, মাই ফ্রেন্ড অনুষা অ্যান্ড আই আর গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন অন পাস টাইম হ্যাবিটস অফ ক্লাস 9 and 10 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। ওরা হচ্ছে একটা প্রেজেন্টেশন করবে, একটা হচ্ছে সার্ভে করবে কিসের উপর? নবম আর দশম শ্রেণীর স্টুডেন্টদের পাস টাইমের উপর তার স্কুলে। There are 120 students, 60 in class 9 and 60 in class 10. The classes have gender equity. Gender equity মানে লিঙ্গ বৈষম্য নাই এখানে, কি আছে? লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা মানে সমান সংখ্যক মেয়ে আর ছেলে। 60 জন ছেলে, 60 জন হচ্ছে ক্লাস 9-এ, 60 জন ক্লাস 10-এ। এর মাঝখানে আবার 30 জন মেয়ে, 30 জন ছেলে ক্লাস 9-এ, 30 জন মেয়ে, 30 জন ছেলে ক্লাস 10-এ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। দ্যাট the survey shows that 22.3% of students in classes 9-10 like games and sports as their most favorite pastime. 22.3% স্টুডেন্টদের প্রিয় কাজ হচ্ছে স্পোর্টস, প্রিয় অবসর সময়ের কাজ এবং গেমস। আচ্ছা, which is the fourth option given by classes 5 to 6 students, এবং 5 to 6 এর স্টুডেন্ট যারা, তারা হচ্ছে এটাতে আর অনেক পিছনে রাখছে গেম, স্পোর্টস, এগুলো ওদের চতুর্থ পছন্দের তালিকায় আছে, প্রথম সারিতে নাই। আচ্ছা, ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস, 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ, ইন কন্ট্রাস্ট টু 31.2% অফ দ্য সেকেন্ড গ্রুপ। এক্সকিউজ মি। আচ্ছা, প্রথমে দেখো 17.2% 9-10 স্টুডেন্ট, আরও একটা প্রজন্ম যখন নিচে এসে বললাম আমরা অনেকটা, তখন কি
31.2%, অর্থাৎ 14% বেড়ে গেছে টেলিভিশন আসক্তি। ইট ইজ নোটওয়ার্থি, এটা নোটওয়ার্থি মানে ইম্পর্টেন্ট, পিভটাল, নোটিসেবল দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ। যে সেকেন্ড গ্রুপ ওদের হচ্ছে টেলিভিশন দেখাটা হচ্ছে কি ফার্স্ট চয়েস। এখন কি দেখা ফার্স্ট চয়েস? ইউটিউব দেখা, রিলস দেখা, ইনস্টাগ্রাম রিলস, এগুলো হচ্ছে স্লো পয়জন করে আমাদের। এ কনসিডারেবল নাম্বার অফ class 9-10 students like to chat with their friends, and thus it becomes the third popular choice in the chart, while this becomes one of the less important choices by younger kids. Only 6.7% of the kids take it as their first priority. একটা উল্লেখযোগ্য নাম্বারের প্রায় 13.7% নাম্বারের পার্সেন্ট 9-10 স্টুডেন্টরা হচ্ছে বন্ধুদের সঙ্গে গল্প করা, গল্প গুজব, আড্ডা দেওয়া, বাঙালির বিখ্যাত আড্ডা দেওয়া, কেউ হচ্ছে ওদের প্রায়োরিটি লিস্টে রাখছে। বাট যত নিচে নামতেছে দেখা যাচ্ছে কি এই যে 6-7 স্টুডেন্টদের কি 5-6 স্টুডেন্টদের এটা মাত্র হচ্ছে 6.7%, অর্থাৎ আড্ডা প্রবণতা কমে আসতেছে। মানুষ আরও বেশি রিক্লুসিভ, আরও বেশি নিঃসঙ্গ, আরও বেশি এককেন্দ্রিক, আত্মকেন্দ্রিক এবং বিচ্ছিন্ন হয়ে যেতেছে। ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ দ্য গ্রুপস লাইক রিডিং বুকস, দুই গ্রুপেরই বই পড়তে পছন্দ। 12.9% of students of class 9-10 take it as their favorite pastime. প্রায় 12.9% 9-10 স্টুডেন্টরা তাদের সবচেয়ে পছন্দের, ফেভারিট মানে সবচেয়ে পছন্দের প্রিয় পাস টাইম হিসেবে নিছে। The number is 11.7 for class 5 to 6 students. Besides, gardening is voted to be the fifth preference by the grown-up group, though it is not that much liked by the younger group. অর্থাৎ বই পড়তে 11.7% 5-6 পোলাপানা পছন্দ করে এবং 12.79% 9-10 পোলাপানা পছন্দ করে। তবে আরও একটা জিনিস ওরা অ্যাড করছে, ওরা হচ্ছে গার্ডেনিং করতে, ফুল লাগাতে পছন্দ করে। বাট হচ্ছে যারা ছোট ওদের ওই যে প্রকৃতি ঘনিষ্ঠতা কমে আসতেছে, মানুষ আরও একটা কি বলে এখন তো আধুনিক যুগ, মহাকাশ একটা যুগ, এটা বর্তমানে মহাকাশ যুগ পাওয়া যায়, মানুষ আরও মহাকাশ যুগের দিকে চলে যাচ্ছে। একটা মেসেজ দিচ্ছে মহাকাশ থেকে, হয়তো স্যাটেলাইটের মাধ্যমে এটা পৌঁছেছে আরেকজনের কাছে, আরেকজনের ঘরে পৌঁছে দিয়েছে জিনিস মোবাইলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে। অর্থাৎ মানুষের যে ঘনিষ্ঠতা, জাপানের দেখবা এখনও জাপানে প্রত্যেকটা বাড়ির চিঠির যে বক্সগুলো এগুলো ফুল থাকে, ওরা এটাকে একটা কালচার মনে করে। কিন্তু আমরা হচ্ছে চিঠির প্রচলন হয়তো ডাক বিভাগ আর বেশি দিন থাকবে না। যাই হোক, তো কী বলতেছে, কিছু কিছু ছেলে পেলে 9-10 গার্ডেনিংকেও একটা পঞ্চম হবি হিসেবে পছন্দ করে, বাট ছোটোটা তো ওটা করে না। মাত্র 6.1% ইয়াং কিডস আর ইনভলভড ইন ইট। This is interesting that though the higher number of students in class 9-10 prefer attending social programs than students of class 5-6, yet as a choice it is preferred by the latter group. মানে সোশ্যাল যে প্রোগ্রামগুলো, বিয়ে বা অন্যান্য অনেকের আকিকা, জন্মদিন, বিবাহবার্ষিকী বা হচ্ছে অন্য অন্য যে সোশ্যাল প্রোগ্রামগুলো 26শে মার্চ বা হচ্ছে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এইসব অনুষ্ঠানে হচ্ছে যোগ দেওয়ার ক্ষেত্রে 9-10 পোলাপানের কিছু আগ্রহ থাকলেও 5-6 পোলাপানের আগ্রহ কমে আসছে। তবে যদি কোনো অপশন না থাকে, চয়েস না থাকে, তাহলেও তারা যাবে, গিয়ে ছবি তুলবে, সেলফি তুলবে, মোবাইল চালাবে এবং অনুষ্ঠান থেকে চলে আসবে। এটাই হচ্ছে ওদের মানে ব্রত। আচ্ছা, young kids, it is the fifth choice for them, while to the older group it is the sixth. আচ্ছা, এটা ফিফথ চয়েস ওদের জন্য, যেখানে older গ্রুপের জন্য এটা সিক্সথ চয়েস। আচ্ছা, young kids have greater fascination for playing games on the computers, 20.9% like it as their first choice. ওদের একটা ফ্যাসিনেশন, একটা মুগ্ধতা, একটা মেজমারাইজেশন ওদের কাজ করে কি নিয়ে? কম্পিউটার গেম খেলা নিয়ে। প্রায় 20.9% ইয়াঙ্গার পোলাপান হচ্ছে কি চায়? মোবাইলে গেম খেলতে চায় বা কম্পিউটার গেম খেলতে চায়। কম্পিউটার গেমের কথা এখানে বলছে, দ্য চার্ট শোজ দ্যাট অ্যাজ দ্য কিডস গ্রো আপ দে লুজ দেয়ার প্যাশন ফর কম্পিউটার গেমস। চার্টটা শো করে যত তাদের বয়স বাড়ে তারা গেম নিয়ে আগ্রহ কমে ফেলে। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, দ্য রেশিও ডিক্লাইন্স টু 8.2%, অর্থাৎ 8.2% নেমে আসে 20.9% থেকে যখন ওরা নবম দশম শ্রেণীতে আসে। Finally, it can be said that the influence of television has impact on both the groups, but the more students grow up, the more they opt field gyms. মানে স্টুডেন্টরা যত বয়স হয় ওরা তত হচ্ছে ফিল্ডের দিকে বা হচ্ছে জিমের দিকে তত আগায় যায়। তো যত বয়স বাড়ে একটু ফিল্ডের দিকে বা জিমের দিকে আগায় যায়, তবে সামনে এই প্রবণতাটা হয়তো কমে আসবে। 5 and the last lesson, pastimes vary মানে ভিন্ন হয়, ডিফারেন্ট হয়। There is change in people's preferences for pastimes. মানুষের পছন্দে
কিসের পছন্দে? পাস টাইমের পছন্দে, অবসর সময় কাটানোর ধরনের পছন্দে চেঞ্জ আছে, অর্থাৎ এগুলো ভ্যারিয়াস। A recent survey shows that during the last 20 years, teenagers have gone through significant changes in choosing their pastimes. আচ্ছা, গত 20 বছরে যারা টিনেজার অর্থাৎ 13 থেকে 19 যারা হচ্ছে বয়সন্ধিকালে আছে, একদম তারুণ্যের মানে প্রান্তে আছে, তারুণ্য উত্তীর্ণ হবে, তারা হচ্ছে সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। কি রিগার্ডে? pastime regarded. The survey results are presented through a graph which shows that there is a steady rise in young people's tendency to watch TV. যেই সার্ভে রেজাল্টস এটা হচ্ছে একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছে। প্রেজেন্টেড মানে উপস্থাপন করেছে গ্রাফের মাধ্যমে, যেটা শো করে যে টেলিভিশনের প্রতি সবার আগ্রহ কি বাড়তেছে। In 1990, 41% of teenagers liked watching TV, which increased to 48% in the next 10 years. And it further increased to 52% in the next decade. অর্থাৎ 1990 সালে হচ্ছে 41% টিনেজাররা টিভি দেখতে পছন্দ করতো। ওদের ফার্স্ট প্রায়োরিটি ধ্যান জ্ঞান ছিল খাইতে বসে, পড়তে বসে, ঘুমাইতে টিভি দেখা। কিন্তু এটা আরও বেড়ে গেল পরবর্তী 10 বছরে 48%-এ, এবং তারপরে অর্থাৎ 2000 থেকে 2010-এর যে ইয়েটা, সেই সময় এটা 52%-এ উত্তীর্ণ হইল। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে দ্য পিকচার ইজ গ্রেইং ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। গ্রাইম মানে হচ্ছে হতাশাজনক। এটা কিছু সিনোনিম আমরা লিখতে পারি, এটা মোরস হতে পারে, MOROSE, মোরস মানে মরা রোস, মানে বিষণ্ণ, বা হচ্ছে এটা হচ্ছে ইনঅ্যাসপিশিয়াস, অনুকূল নয়, অননুকূল, ইনঅ্যাসপিশিয়াস অথবা মোরস, এই রেজাল্টটা আমাদের এটা হতাশ করে, কিন্তু হতাশ হয়ে পড়লে হবে না তো। আচ্ছা, while 50% of the youngers opted for games and sports in the 1990s, the figure was 12% less after a decade at 38%. অর্থাৎ 1990 যেখানে 50% ইয়াংস্টার্স পোলাপানরা হচ্ছে স্পোর্টসের দিকে ঝুঁকে পড়ছিল, সেখানে এখন মাত্র এটা কত পার্সেন্টে? 38%। অর্থাৎ মাত্র 10 বছরে 12% কমে গেছে। Unfortunately, the falling tendency persisted through the next 10 years, and by 2010 it came down to 25%. Persisted মানে বিদ্যমান ছিল। এই যে নিম্নগামিতা, এটা পরেও বিদ্যমান ছিল। 1990 সালে ছিল 50, 38 ছিল 2000 সালে, 2010 সালে হয়েছে 25%। মাত্র 25% মানুষ হচ্ছে কি, ইয়াংস্টাররা হচ্ছে কি ফিল্ডের দিকে, স্পোর্টসের দিকে আগ্রহী। Though the young people have dissociate মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, ডিসোসিয়েটেড মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাভ ডিসোসিয়েটেড দেমসেলফ, তাদের নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে, নোটিসিবলি মানে উল্লেখযোগ্যভাবে, লক্ষণীয়ভাবে, ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস, দের ইজ এ শার্প অ্যান্ড স্টিডি রাইজ ইন দের অ্যাসোসিয়েশন উইথ অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। যদিও তারা ফিল্ড থেকে, স্পোর্টস থেকে দূরে সরে আসছে, তবে তারা একটা জিনিসের মধ্যে সেদিয়ে গেছে, ঢুকে গেছে একটা গর্তে। সেই গর্তটা কিসের? সেই গর্তটা হচ্ছে অনলাইনের সঙ্গে অ্যাসোসিয়েশন মানে সংযোগ, অথবা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস মানে গেমস আর কি, ইউজুয়ালি এগুলোর প্রতি আগ্রহ, এগুলোর প্রতি মানুষের এগুলোর ব্যবহার বেড়ে গেছে। আচ্ছা, in 1990 when the users of online or computer for pastimes were only 9%, in 2000 the number nearly doubled and reached 14%, and with a rapid increase, rapid মানে দ্রুত আর increase মানে বৃদ্ধি, increase in the next 10 years it should shot up to 23%. 1990 ছিল 9%, 2000 ছিল 14, আর 23% শট আপ মানে বৃদ্ধি পাওয়া, লাফায় বৃদ্ধি পাওয়া। 23% বৃদ্ধি পেয়েছিল কবে? 2010-এর দশকে। দ্য সার্ভে অলসো এক্সপ্লেইন দ্য রিজনস ফর দিস চেঞ্জ। সার্ভেটা এটার কারণও ব্যাখ্যা করে, কেন এমন হইল, ওয়াই। ইট সেজ দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ টু দ্য ইভেন টু দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি। আন্ডার প্রিভিলেজ মানে যারা হচ্ছে সুবিধা বঞ্চিত, দরিদ্র যারা। প্রিভিলেজ মানে সুবিধা, ওভার প্রিভিলেজ মানে বেশি সুবিধা যে পায়, আন্ডার প্রিভিলেজ মানে যে কম সুবিধা পায়। টেলিভিশন একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কিসের? আমাদের জীবনের, এমনকি যারা সুবিধা বঞ্চিত শ্রেণী তাদের ক্ষেত্রেও। This has resulted in larger number of young people opting for watching TV as one of their most favorite pastimes. এর ফলেই হচ্ছে বেশিরভাগ অথবা একটা বিরাট সংখ্যক ইয়াঙ্গার পিপলরা হচ্ছে কি চায়? টেলিভিশন দেখতে চায় তাদের পাস টাইমে। দ্য ইনক্রিজিং আরবানাইজেশন মানে নগরায়ন, অর্থাৎ
গ্রামগুলোকে খেয়ে ফেলছে শহর। গ্রামে আস্তে আস্তে দালান হচ্ছে, ক্ষেতগুলো উঠে যাচ্ছে, ঘরে যে আগে হচ্ছে মুরগি গরু এগুলো পালা হইতে এগুলো উঠে যাচ্ছে, স্কাই স্ক্রেপার্স, উঁচু উঁচু বিল্ডিং হতেছে গ্রামে, গ্রামে দালান কোঠা উঠতেছে, অর্থাৎ আরবানাইজেশনের ছোঁয়া দেখা যাচ্ছে, নগরায়ন হচ্ছে গ্রামে। এর ফলে কী হয়েছে, হ্যাজ রিডিউস দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস, এবং আমাদের মফস্বলগুলোও এখন তো খেলার মাঠ আর নাই। তো দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস। কোনো খালি ময়দান থাকলেও 5 বছর পরে দেখবা ওখানে কি হবে, একটা বিল্ডিং উঠে যাবে। আরও একটা খালি ময়দান পাইলে 5 বছর পরে ওইটা, এমনি এক সময় কী দেখা যাবে, আমাদের ছাদ ছাড়া আর খেলার কোনো জায়গা নাই, অর্থাৎ আমরা ঘর কোনো ব্যাঙে পরিণত হলাম বা হব বা হয়ে গেছি, জানি না, আর নৈরাশ্য না ছড়াই। দেয়ারফর, সুতরাং দের ইজ এ ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস টাইমস। এখানে একটা হ্রাস দেখা গেছে কিসে, স্পোর্টস এবং গেমসকে নিজেদের পাস টাইম করে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, দো ইটস নট এ গুড নিউজ ফর দ্য কান্ট্রি, এটা যদিও একটা ভালো নিউজ না আমাদের দেশের জন্য, অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, ইজিয়ার অ্যান্ড মোর পপুলার ডে বাই ডে। কম্পিউটার যে টেকনোলজি এটা চিপার, কম 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 মূল্যে পাওয়া যায়, ইজিয়ার সহজ, এবং হচ্ছে পপুলার হয়ে যাচ্ছে দিন দিন। ইনডিড, প্রকৃতপক্ষে আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইনটু দ্য ইওয়ার্ল্ড। স্টেপিং ইনটু মানে পা রাখা, কী করতেছে, পা রাখতেছে। আমাদের তরুণ প্রজন্মরা কোথায় পা রাখতেছে, একটা ওয়ার্ল্ডে, অথবা একটা হচ্ছে বিশ্বগ্রাম বা একটা ভার্চুয়াল দুনিয়ায়। এই দুনিয়াটাকে যা হচ্ছে গিলে খেয়ে ফেলতেছে, এর অস্তিত্বটা যে কোনোদিন ছিল এরকম একটা দুনিয়া, তাই আমাদের ভুলে দিচ্ছে। তো যাই হোক, আশা করি ইউনিটটা তোমাদের বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।